আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলস জব স্টাডিতে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা সাধারণ জ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? আমি উত্তরটি বলে দিচ্ছি। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। আমরা স্ক্রিনে ট্রিগ ভ্যালির ছবিটি দেখতে পাচ্ছি, যিনি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। তো এই প্রশ্নটি বিগত সালে এসেছিল। আমরা এখন জাতিসংঘ এবং জাতিসংঘের মহাসচিব সংক্রান্ত আরো কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যেগুলো সামনে পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা রয়েছে। তো চলুন সেই প্রশ্নগুলো আমরা দেখে নেই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের অধিবাসী ছিলেন এবং কোন মেয়াদে মহাসচিব নিযুক্ত ছিলেন? তো এর উত্তরটি হচ্ছে, জাতিসংঘ, আমি প্রথমে ওনার দেশটা বলছি, যে জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগ ভ্যালি ছিলেন নরওয়ের নাগরিক বা নরওয়ের অধিবাসী। আমরা স্ক্রিনে নরওয়ের ছবি, জাতীয় পতাকার ছবি দেখতে পাচ্ছি এবং পৃথিবীর ম্যাপে নরওয়ের অবস্থান দেখতে পাচ্ছি। পৃথিবীর ম্যাপে নরওয়ের অবস্থান হচ্ছে ইউরোপ মহাদেশের ঠিক উত্তর দিকে, অর্থাৎ পৃথিবীর উত্তর মেরুতে হচ্ছে নরওয়ের অবস্থান। এবং আরেকটা অংশ হচ্ছে কোন মেয়াদে জাতিসংঘের মহাসচিব নিযুক্ত ছিলেন। তো এটা হচ্ছে তিনি 1946 সাল থেকে 52 সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব নিযুক্ত ছিলেন। তো এখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি, তো তিনি যেহেতু প্রথম মহাসচিব এবং তার নিয়োগকাল ছিল 1946, তাহলে ঠিক মনে হয় এদিকেই হচ্ছে, এই সাল 1946 সালের এদিকেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আমি এখানে বলে রাখছি, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের অক্টোবরে, এবং 1946 সালে হয়তোবা ট্রিগ ভ্যালিকে প্রথম মহাসচিব হিসেবে নিযুক্ত করে তার অফিসিয়াল কার্যক্রম শুরু করে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্রতিষ্ঠা কাল থেকে এ পর্যন্ত, অর্থাৎ এখন 2024 সাল চলছে, তো এই সময়টা পর্যন্ত জাতিসংঘের মোট কতজন মহাসচিব নির্বাচিত হয়েছে? প্রতিষ্ঠা কাল থেকে 2024 পর্যন্ত জাতিসংঘের কতজন মহাসচিব নির্বাচিত হয়েছে? তো এর উত্তর হচ্ছে 8 জন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মিয়ানমার থেকে জাতিসংঘে নিযুক্ত মহাসচিবের নাম কি ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমাদের একদম প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার। তো এখান থেকেও একজন জাতিসংঘের মহাসচিব হিসেবে নিযুক্ত ছিলেন। চলুন আমরা তার পরিচয়টা জেনে নেই। তার নাম ছিল উ ঠান্ট। আমরা স্ক্রিনে এই ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিযুক্ত ছিলেন। এটা পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা রয়েছে, আমরা এটা জেনে নিলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? তিনি কোন দেশের নাগরিক? অর্থাৎ বর্তমান মহাসচিবের নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা যখন তখন যে কোনো পরীক্ষায় আসতে পারে। চলুন আমরা তার নামটি জেনে নেই। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। আমরা স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছি, আমরা অনেকেই হয়তোবা তাকে দেখেছি টিভিতে। তো ইনি হচ্ছে 2024 সাল পর্যন্ত জাতিসংঘের নিযুক্ত মহাসচিব। আর তিনি কোন দেশের নাগরিক? এটার উত্তর হচ্ছে তিনি পর্তুগালের নাগরিক। আমরা পর্তুগালের জাতীয় পতাকার ছবি এবং পৃথিবীর ম্যাপে তার পর্তুগালের লোকেশন দেখতে পাচ্ছি। একদম ইউরোপ মহাদেশের পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের কোল ঘেঁষে পর্তুগাল অবস্থিত, এবং পর্তুগালের একজন বিখ্যাত ফুটবলার রয়েছে যার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আমরা চিনি তাকে। এবং এই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশের অধিবাসী হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। তো চলুন এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এগুলোই ছিল আমাদের জাতিসংঘ থেকে সম্ভাব্য প্রশ্ন। এখন আমরা পরবর্তী আরেকটি নতুন প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অপরাজেয় বাংলা কি? অপরাজেয় বাংলা কি? তো এর উত্তর হচ্ছে, অপরাজেয় বাংলা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য। আমরা স্ক্রিনে একটা মূর্তি বা ভাস্কর্যের ছবি দেখতে পাচ্ছি, এটার নামই হচ্ছে অপরাজেয় বাংলা। তো এখন অপরাজেয় বাংলা থেকে আমরা আরো কিছু বিষয় জানবো। চলুন সেগুলো কি আমরা দেখে নেই। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত? অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত? তো এর উত্তর হচ্ছে, অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে অবস্থিত। আমরা স্ক্রিনে অপরাজেয় বাংলার যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছি, ওর পেছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কলা ভবন, অর্থাৎ আর্টস অনুষদ। আর্টস এর স্টুডেন্টদের জন্য যে সাবজেক্ট গুলো রয়েছে, যেমন ভাষা বিজ্ঞান, তারপর হচ্ছে নৃবিজ্ঞান, ভাষা ও গবেষণা, শিক্ষা ও গবেষণা,
তারপরে বিশ্ব ধর্ম সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন ধরনের আর্টস সম্পর্কিত যে অনুষদগুলো রয়েছে এগুলো কিন্তু এই ভাস্কর্যের আশেপাশেই। তো এটাই হচ্ছে কলা ভবন এবং এই চত্বরটার মধ্যেই হচ্ছে অপরাজেয় বাংলা আর ভাস্কর্যটি অবস্থিত। তো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্মিত প্রথম ভাস্কর্য কোনটি? এর উত্তর হচ্ছে অপরাজেয় বাংলা। এই কারণেই কিন্তু অপরাজেয় বাংলা এত ইম্পর্টেন্ট, এটা জব এক্সামে পর্যন্ত চলে এসছে যে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেখানে যে ভাস্কর্য নির্মিত হয়েছে প্রথম ভাস্কর্যই হচ্ছে অপরাজেয় বাংলা। তো আমাদের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে যদি কোনো ভাস্কর্য থাকে তো সেই প্রথম কোন ভাস্কর্যটা নির্মিত হয়েছিল এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়, এটির স্থপতি কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে আমি আগে কবে উদ্বোধন করা হয় এটা বলছি। অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় 1979 সালের 16ই ডিসেম্বর। 1979 সালের 16ই ডিসেম্বর। এবং এটার স্থপতি হচ্ছেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। আমরা সৈয়দ আব্দুল্লাহ খালিদের ছবি দেখতে পাচ্ছি। তো ইনি হচ্ছেন অপরাজেয় বাংলা ভাস্কর্যের স্থপতি। তো অপরাজেয় বাংলা সম্বন্ধে এই ছিল আমাদের প্রশ্ন। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিখ্যাত ভাস্কর্য সম্বন্ধে পরীক্ষায় এসেছিল, আমরা এখন আরেকটা ভাস্কর্য সম্বন্ধে জানবো যেটা খুবই আলোচিত হয় বর্তমান সময়গুলোতে, সেটা আমরা দেখি। সেই প্রশ্নটা হচ্ছে রাজু ভাস্কর্য কোথায় অবস্থিত, এটি নির্মাণের প্রেক্ষাপট কি ছিল? তো এর উত্তর হচ্ছে রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত। আপনারা প্রায় সময় রাজু ভাস্কর্যের নাম শুনে থাকবেন। সকল আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত আন্দোলন শুরু হয় সেটা কিন্তু টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু হয় এবং এই রাজু ভাস্কর্যের নিচে যে প্রাঙ্গণ রয়েছে এখান থেকেই হচ্ছে সকল আন্দোলন অনশন সবকিছু এখান থেকে শুরু হয়। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সম্পর্কিত রিপোর্ট শুনলে প্রথমেই রাজু ভাস্কর্যের নাম শুনে থাকবেন হয়তোবা। এবং এটি নির্মাণের প্রেক্ষাপট কি ছিল? এইটি নির্মাণের প্রেক্ষাপট ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধিতার প্রতীক হিসেবে এই ভাস্কর্যটি নির্মিত হয়েছে। তো এর পিছনের কাহিনীটা আমি বলে দিচ্ছি। সেটা ছিল 1992 সাল। তখন বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধিতার জন্য একটা মিছিল হয় ছাত্র ইউনিয়নের ব্যানারে, একটা ছাত্র সংগঠন। তো সেখানে সেই মিছিলে গুলি চালানো হয় এবং সেখানে ছাত্র ইউনিয়নের একজন কেন্দ্রীয় নেতা যার নাম ছিল রাজু, উনি হচ্ছে নিহত হয় এবং সেটা ছিল 1992 সালে। এরপরে 1997 সালে ওই ঘটনার প্রেক্ষাপটে এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধিতার প্রতীক হিসেবে এই রাজু ভাস্কর্যটি নির্মিত হয়েছে। তো রাজু ভাস্কর্য সাম্প্রতিক সময় ঢাকা ভার্সিটিতে যেহেতু খুবই আন্দোলন চলছে, তো সেই ঘটনাবলীর প্রেক্ষিতে রাজু ভাস্কর্য কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। তো আমরা এটা জেনে রাখলাম। এখন আমরা পরবর্তী নতুন একটা প্রশ্নে চলে যাব। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? অত্যন্ত কমন একটি প্রশ্ন এবং উত্তর মনে হয় সবাই জানে। উত্তরটি হচ্ছে 11টি সেক্টরে। স্ক্রিনে হচ্ছে 11টি সেক্টরে বাংলাদেশের ম্যাপকে ভাগ করা হয়েছে। আপনারা চাইলে পজ করে এটি ভালোভাবে দেখতে পারেন। তো আমরা এখন মুক্তিযুদ্ধের সেক্টর সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো, চলুন দেখে নেই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুক্তি ফৌজ ও মুক্তি বাহিনী কবে গঠিত হয়? যদিও ততটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জেনে রাখা ভালো। এর উত্তর হচ্ছে মুক্তি ফৌজ গঠিত হয় 1971 সালের 4 এপ্রিল। এবং মুক্তি বাহিনীর সঙ্গে মুক্তি ফৌজের সম্পর্ক হচ্ছে কিছুই না, জাস্ট নাম পরিবর্তন। 4 এপ্রিল মুক্তি ফৌজ গঠিত হয়েছিল এবং 9 এপ্রিল মুক্তি ফৌজের নাম পরিবর্তন করে মুক্তি বাহিনী রাখা হয়। মুক্তি বাহিনী কিন্তু আমরা জানি যারা হচ্ছে পাক হানাদারদের সঙ্গে যুদ্ধ করেছিল। তো মুক্তি বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় এটা আমরা জেনে নিলাম। আর পরবর্তী প্রশ্নটি আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর হচ্ছে জেনারেল এম.এ.জি. ওসমানী। জেনারেল এম.এ.জি. ওসমানী এই ভদ্রলোকই হচ্ছে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সময় এবং এনাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কও বলা হয়। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।